তখনই একটা বুদ্ধি মাথায় আসলো। সাথে সাথে ফেসবুক থেকে সমস্ত সিকিউরিটি হাটিয়ে ফেললাম আমার। এবার আমি মন থেকে চাইছি যে মাফিয়া গার্ল আমার আইডি হ্যাক করুক। কারণ গতবার যখন মাফিয়া গার্ল আমার আইডি হ্যাক করে, তখন তার থেকে আমি আইডি উদ্ধার করার সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম, যে লগ ইন অ্যাড সিকিউরিটিতে ব্রাউজারের লোকেশন একেবারে এক এক জায়গায় দেখাচ্ছিল। কতক্ষণ ফিনল্যান্ড, কতক্ষণ সুইজারল্যান্ড, কতক্ষণ ফিলিস্তিন, মোট কথা সেকেন্ড তার লোকেশন পরিবর্তন হচ্ছিল। কিন্তু তখন আমি একটা বোকামো করেছিলাম। আমি চাইলে তখনই তার লোকেশন বের করতে পারতাম, কারণ সেই ভিপিএন দিয়ে সে তার লোকেশন পরিবর্তন করছে। সেটা এক সময় দিয়ে তার অরিজিনাল লোকেশন দেখায়। আর সে যেহেতু বাংলাদেশ, সেখানে একবার হলেও বাংলাদেশের লোকেশন দেখাবে। হ্যাঁ, এবার এই সুযোগটাই কাজে লাগাবো। সে আমার আইডি হ্যাক করে যখনই আইডিতে প্রবেশ করবে, তখনই তার লোকেশন আমি বের করে ফেলবো। তাই আইডি সিকিউরিটিটা একটু কমিয়ে দিলাম, কিন্তু এতটাও কমায়নি যে সে পুরোপুরি আমার অ্যাকাউন্ট তার আয়ত্তে করে নিবে। সিকিউরিটি কমিয়ে মাফিয়া গার্লের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু সে এবার আমার আইডি হ্যাক করলো না। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু সে আমার আইডির দিকে ফিরেও তাকায়নি। কিন্তু আমি শিওর যে সে রাতে আমার আইডি হ্যাক করার ট্রাই করবে। ওকে বাছাধন, তুমি রাতে ট্রাই করিও, আমি সকালবেলা এসে খেলা দেখব। এখন ঘুমাতে চললাম। তারপর মোবাইল বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি মাফিয়া গার্ল আমার আইডি হ্যাক করে নিয়েছে। এবার পালাবি কোথায় মাফিয়া গার্ল তুই? এবার খেলা দেখবো তোকে। অনেক কষ্টের বিনিময়ে মাছ জালে আটকা পড়েছে, এবার আর ছাড়াছাড়ি নাই। ছাই দিয়ে হলেও তোকে ধরবো আমি। পাগলের সাথে পাগলামি না করলে তার চাল বোঝা যায় না, আর আমিও সেটা করেছি। এজন্যই বাবা তোমার জন্য স্পেশাল একটা গান বানিয়েছে, যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তাড়াতাড়ি করে লোকেশন চেক করলাম। যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। লোকেশন প্রতি সেকেন্ডে 2বার করে কন্টেন্ট পরিবর্তন করছে। চোখ পাকিয়ে তাকিয়ে আছি লোকেশনের দিকে। একটা সময় গিয়ে বাংলাদেশের এক্স্যাক্টলি লোকেশন দেখালো। লোকেশন দেখে তো আমার পুরো মাথায় বাজ পড়ার মতন অবস্থা। লোকেশন রামেশ্বর এরিয়ায় দেখাচ্ছে। তার মানে রামেশাই সেই ক্রিমিনাল। সরি, রামেশা না, ঈশিতা। কিন্তু আমার একটা জিনিস এই মাথায় কাজ করছে না, যে সে তার সমস্ত আইডেন্টিটি কেন হাইড করছে, আর কেনই বা এই পথে নেমেছে সে। না, আমি আর ভাবতে পারছি না রামেশা কি করে এত বড় মাপের খেলা খেললো। আমার তো মাথায় কিছুই আসছে না। আর ওই এলাকাতে তো এমন কেউ নয় যাকে আমার সন্দেহ হয়। যাকে সন্দেহ হয় সে একমাত্র রামেশা। এবার আমার পুরোপুরি সন্দেহ দূর হয়ে গেল। 99% শিওর হয়ে গেলাম রামেশাই সেই ক্রিমিনাল গার্ড। এবার খালি রামেশার মুখ থেকে শোনা বাকি। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে সেই লোকেশনে চলে গেলাম। আজ হয়তো আর কলেজে যাওয়া হবে না। সেখানে গিয়ে চিরুনি তল্লাশি করলাম। ঠিক তখনই রামেশা আমায় ফোন দিল। আকাশ, কোথায় তুমি? আজকে কলেজে আসবে না? হয়তো আসবো না, কারণ বিশেষ একটা কাজে এসেছি একটা জায়গায়। কিসের বিশেষ কাজ আকাশ? মাফিয়া গার্লকে ধরে ফেলেছি আমি। কি? আকাশ, কি সব বলছো তুমি উল্টাপাল্টা? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। মাফিয়া গার্লকে দেখার অনেক দিনেরই ইচ্ছা আমার। আমি তাকে ধরতে সক্ষম হয়েছি। আকাশ, তোমায় আমি বারণ করছি, তুমি কোনো মাফিয়া গালের কাকিয়া গালের পেছনে ছুটবে না। সে অনেক খতরনাক, যে কোনো সময় তোমার ক্ষতি করে দেবে সে। রামিসা বাবুনি, আমায় নিয়ে তুমি ভয় পেও না। আমি এতটাও কাঁচা খেলোয়াড় না। আকাশ, আমি তোমায় বারণ করছি। সো ওসব কিছু তুমি করতে যাবে না। আর তুমি এখন যেখানেই আছো সেখান থেকে সোজা কলেজে আসবে। ওকে, ঠিক আছে। তারপর ফোন রেখে দিয়ে রামিসার এলাকায় থেকে কলেজে চলে গেলাম। যদিও কলেজে যাচ্ছি, কিন্তু ক্লাস আর করা হবে না, কারণ কলেজ করার প্রিপারেশন নিয়ে ঘর থেকে বের হইনি আমি। তাই আজ ক্লাস করব না। কলেজে গিয়ে রামিসার সাথে কথা বলেই চলে আসব। কলেজের সামনে পৌঁছে গেছি, প্রায় ভিতরটা ধুপধুপ করছে। আমি কি সরাসরি রামিসাকে জিজ্ঞেস করব নাকি চুপচাপ হয়ে থাকবো সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ জিজ্ঞেস করলে যদি সে স্বীকার না করে, কিন্তু আমার তো তার মুখ থেকে সমস্ত সত্যিই জানা নেই। অনেকটা সময় ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, না, কিছুই জিজ্ঞেস করব না। মোটামুটি যখন শিওর আমি, তখন আর একটু সময় অপেক্ষা করি। তারপর মাছ নিজেই বড়শিতে এসে ধরা দিবে। কলেজে চলে এসেছি। রিক্সা থেকে নেমে ভাড়া পে করে ভিতরে চলে গেলাম। ক্লাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু রামিসা এখনও ক্লাসে যায়নি। সে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। আসতে এত সময় লাগে তোমার? হ্যাঁ, আরে রিক্সা পেতে একটু দেরি হয়ে গেছিল।
হয়েছে, চলো এবার। কোথায় যাবো? আর তুমি ক্লাসে যাওনি কেন? আজ ক্লাস করব না, তোমার সাথে বসে আড্ডা দিব। আচ্ছা চলো দুইজনে গিয়ে কলেজের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেইখানে গিয়ে বসলাম। রামিসা আমার কাঁধে মাথা রেখে হেলান দিয়ে বসে আছে। আকাশ, প্লিজ তুমি মাফিয়া গালির খোঁজ করা ছেড়ে দাও। আমি শুনেছি সে অনেক খতরনাক। সে যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, প্লিজ তুমি মাফিয়া গালির খোঁজ করা ছেড়ে দাও। আর তাছাড়া সে তো দেশের ভালোর জন্যই সব করছে, বলো। রামিসার কথা শুনে হাসবো না কাঁদবো সেটা বুঝে উঠতে পারছি না। তবে রামিসার কথা শুনে আরও সিওরিটি পেয়ে গেলাম যে মাফিয়া গার্ল কে। কারণ সেই মেয়ে মাফিয়া গার্লের টপিক বাদ দিতে চাইতো সবসময়, সে আজ খুঁটে খুঁটে মাফিয়া গার্লের প্রসঙ্গ ওঠাচ্ছে। রামিসার সমস্যা কোথায় সেটা আমার বুঝতে বাকি নেই। আর তাছাড়া মাফিয়া গার্লকে তো আমি খুঁজেই বের করে ফেলেছি। সে এখন আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। রামিসা হয়তো ভেবেছে মাফিয়া গার্ল কে, সেটা জানতে এখনো আমার বাকি আছে। আমি যে মাফিয়া গার্লকে ধরে ফেলেছি সেটা এখনো বুঝতে পারিনি। সে ভেবেছে ফেক কাউকে ধরে আছি আমি, না হয়তো তাকেই ধরতাম। আর আমি তখন ইচ্ছে করেই ফোন করে মাফিয়া গার্লের কথা তুলেছি যাতে যাতে করে রামিসা রিয়াকশন কি করে। আর রামিসা সেটাই করলো। এই আকাশ, কি ভাবছো? হ্যাঁ, আমি তোমায় এতটা সময় কি বললাম? হ্যাঁ শুনছি তো। প্লিজ তুমি মাফিয়া গালির খোঁজ করা ছেড়ে দাও। তাকে খোঁজ করতে গেলে তুমি যে মারা পড়বে, সে একটা খতরনাক ব্রাঞ্চ। রামিসা তুমি টেনশন নিও না, আমি মাফিয়া গার্ল আর খোঁজ করবো না। মনে মনে বললাম, খোঁজ তো পেয়ে গেছি, আর হাসির রহস্য কি সেটা তো আমি না জানি। এই তো আমার বাবুন, তোমাকে। আচ্ছা, একটা কথা, তখন যে তুমি আমাকে বলে যে তুমি মাফিয়া গার্লকে ধরে ফেলেছো, তুমি কি সত্যি ধরেছো তাকে? আরে রামিসা তুমি কি পাগল? হ্যাঁ, মাফিয়া গার্লের মতন খাতারনাক খিলাড়িকে আমি কি করে ধরবো? যেখানে তাকে সারা দেশের প্রশাসন মিলে ধরতে পারেনি সেখানে তাকে আমি ধরবো? হ্যাঁ, আমি তো মজা করছি। আকাশ, তুমি না অনেক দুষ্টু হয়ে গেছো। সে তো আজ নতুন না, আগ থেকেই দুষ্টুমি আমি। আমার কথা শুনে রামিসা ফিক করে হেসে দিল। রামিসার চেহারার 12টা বেজেছিল এতটা সময়, কিন্তু এখন হুট করেই আমার কথা শুনে তার চেহারায় হাসির রেখা ফুটে উঠেছে। কারণ সে ভেবেছে সত্যিই হয়তো মাফিয়া গার্ল কে সেটা আমি জেনে গেছি, কিন্তু এখন আমার কথা শুনে বুঝেছে যে আমি মজা করছি। তবে সত্যিটা কিন্তু ভিন্ন, মাফিয়া গার্লের তালাশ আমি পেয়ে গেছি। দেখো, আবারও চুপচাপ হয়ে গেছে ছেলেটা। এই, তোমার কি হয় মাঝে মাঝে? আরে না, তেমন কিছু না। তেমন কিছু না হলেই ভালো। আচ্ছা আকাশ, একটা কথা বলো তো, আমাদের ফিউচার নিয়ে কিছু ভেবেছো তুমি? হ্যাঁ, অনেক কিছু ভেবেছি আমি। পড়ালেখা শেষ হলেই আমরা বিয়ে করে নিব। লাভ ইউ আকাশ। লাভ ইউ টু ঈশিতা। এই এই, কি বলো তুমি? না না, কিছু না। ঈশিতার নামটা শুনে রামিসা চমকে উঠল। সরি রামিসা, আসলে ভুল করে অন্য নাম বের হয়েছে মুখ দিয়ে। ও আচ্ছা। আচ্ছা চলো এবার উঠি আমরা, অনেকটা সময় বসলাম তো। হ্যাঁ চলো। তারপর সেখান থেকে উঠে দুইজন দুইজনের বাসায় চলে এলাম। কিন্তু একটা জিনিস আমার এখনো চোখে বাড়ি খাচ্ছে, যখনই ঈশিতা নামটা বলেছি তখন রামিসা চোখ কপালে উঠে গিয়েছিল। আর তার পরক্ষণেই সে চলে যাওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দেয়। রামিসার হতাশাগ্রস্ত চেহারা কিন্তু আমাকে পুরোপুরি ক্লিয়ার করে দেয় যে তার ভয়ঙ্কর ডার্কনেস সম্পর্কে। কিন্তু আমি এখনও কোনো ধরনের হাঙ্গামাই করব না, কারণ আমি আরও ভালো করে জাস্টিফাই করব রামিসার সম্পর্কে, কেন সে এই পথে নেমেছে আর কী বা তার উদ্দেশ্য। সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। নিলয়, আমি কি বলি মন দিয়ে শোন। হ্যাঁ ভাই বলেন। শোন, আমি মাফিয়া গার্লকে ধরে ফেলেছি। কি ভাই, আপনি সত্যি ধরে ফেলেছেন? হ্যাঁ, আমি মাফিয়া গার্লকে ধরে ফেলেছি, তাই তোকে ফোন দিয়েছি। শোন, তোকে একটা কাজ করতে হবে এখন। কি কাজ ভাই? মাফিয়া গার্লের কিছু ডিটেলস তোকে আমি দিচ্ছি, তুই সেই অনুযায়ী তার সম্পর্কে তালাশ করে বের করবি যে সে কেন এই পথে নেমেছে। আচ্ছা ভাই। কিন্তু শোন, এই কথা যেন কারোর কানে না যায়, বিষয়টা যেন তোর আর আমার মাঝে থাকে। ওকে ভাই। নিলয়কে রামিসার হালকা পাতলা কিছু তথ্য দিলাম, যাতে করে রামিসার সম্পর্কে খোঁজ বের করতে পারে। এদিকে আমিও খোঁজ চালাচ্ছি রামিসাকে নিয়ে। এভাবেই 2-3টা দিন কেটে গেল। 4 দিনের মাথায় নিলয় আমাকে ফোন দেয়। ভাই, ভয়ঙ্কর কিছু তথ্য হাতে লেগেছে। কি তথ্য? ভাই, মাফিয়া গালির একটা ছোট ভাই ছিল, যার নাম ছিল রাফসান। আপনি কি তাকে চেনেন বা জানেন? তখনই ঈশিতার ছোট ভাইয়ের কথা মনে পড়ল, যার নামও ছিল রাফসান। কলেজ লাইফে যখন ঈশিতার সাথে চলাফেরার ছিল
তখন সে রাফসানকেও মাঝে মাঝে কলেজে নিয়ে আসতো ঘোরানোর জন্য। আবার মাঝে মাঝে কোনো জায়গায় ঘুরতে গেলেও তাকে সাথে নিয়ে যেত। আমার জন্মদিন যখন রামিসাকে ইনভাইট করি তখন রামিসা তার ছোট ভাই রাফসানকে সাথে করে নিয়ে এসেছিল। তাকে আমি বেশ ভালো করেই চিনি। হ্যাঁ নিলয়, চিনি, কিন্তু কেন বলতো? ভাই, রাফসান নাকি এই শহরের কোনো একটা কলেজে পড়াশোনা করত। একদিন সে কলেজ শেষ করে বাড়ি ফেরার সময় তার বাসার নিচে কয়েকটা ছেলেকে মাদক কেনাবেচা করতে দেখে তখন সে পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। ছেলেগুলো নাকি রাফিদের ছেলেপেলে ছিল, তাই রাফিদের জেদ উঠে যায় রাফসানের উপরে। তাই সে থানার ওসিকে টাকা খাইয়ে উল্টা মাদক দ্রব্য দিয়ে রাফসানকে ধরিয়ে দেয়। শুধু তাই নয়, রাফসানকে পুরো গুম করে ফেলার জন্য কন্ট্যাক্ট করা হয় ওসির সাথে। ওসি তাই করে, সে রাফসানকে জঙ্গলে নিয়ে গিয়ে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। আর মাফিয়া গাল যেই ওসিকে মারতে বিসম্মতভাবে, ওই ওসি সেই ওসি যে রাফসানকে মেরেছিল। মাফিয়া গাল হয়তো তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এমন পনস্ত অবলম্বন করেছে। নিলয়ের কথা শুনে বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। তাহলে তো মাফিয়া গার্ল যা করছে সবটাই ঠিক করছে। আচ্ছা ঠিক আছে নিলয়, এবার ফোন রাখলাম। ফোন রেখে দিয়ে চুপচাপ বসে আছি। মাথার রগ পুরো চটে গেছে নিলয়ের কথা শুনে। না, আজকের পর রামিসাকে আমি আড়াল থেকে পুরোপুরি সাপোর্ট করব। কারণ তার ভাই মরেছে, সেই কষ্ট তারই হয়েছে, কেউ তার কষ্টের ভাগ দেয়নি। তাই তাই তো সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রামিসা, তুমি যা করছো একদম ঠিকই করছো। আজকের পর আমি আকাশ বেঁচে থাকতে দেখব তোমার গায়ে কে হাত দেয়। সব কয়টার হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। গা পুরো শিরশির করে কাঁপছে। না, গিয়ে গোসল করে আসি। তারপর ওয়াশরুমে ঢুকে পড়লাম। অনেকটা সময় পর গোসল করে বের হলাম। মাথায় ইচ্ছে মতো পানি ঢেলেছি, কারণ রক্তর চোটে গিয়েছিল মাথা। তাই নিজেকে শান্ত করেছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে টিভি চালিয়ে দিলাম। শেষ হয়ে টিভি দেখছি। তখনই একটা নিউজ চোখের সামনে ভেসে উঠল। ডিবি পুলিশের প্রধান, যিনি সেই মাফিয়া গার্ল সম্পর্কে বক্তব্য দিচ্ছে। মাফিয়া গালের কোডিং দিয়ে আমরা তার তথ্য বের করে নিয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তাকে ধরে এনে হাজতে ভরব। নিউজটা শুনে ভিতরে ছাদ করে উঠল। কি, তোরা 24 ঘন্টার মধ্যে মাফিয়া গার্লকে ধরবি? আমি আকাশ বেঁচে থাকলে দেখবো তোরা কি করে মাফিয়া গার্লকে গ্রেপ্তার করিস। সাথে সাথে টিভি অফ করে দিয়ে রামেশাকে ফোন দিলাম। সে ফোন রিসিভ করলো না। বেশ অনেকবার ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভ করেনি। এইভাবেই রাত হয়ে গেল। পরে সে নিজেই আমায় ফোন দিল। আকাশ, সরি, আসলে অনেকটা ঝামেলার মধ্যে আছি। প্লিজ তুমি কিছু মনে করিও না। কালকে কলেজে আসলে কথা হবে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। আমি কথা শেষ করেই আগে রামেশার ফোন কেটে দিল। রামেশার আচরণে খুব টেনশন হচ্ছে, হয়তোবা সেও একটা নিউজটা দেখেছে, তাই সে এমন ভয়ে আছে। না হলে হয়তোবা অন্য কোনো ঝামেলা হয়েছে। দেখ, মাথায় কিছুই কাজ করছে না। কখন যে সকাল হবে সেই অপেক্ষায় আছি। কোনোভাবে রাতটা পার করে দিলাম। সকালে কলেজে গিয়ে দেখি রামিসা আগে থেকেই কলেজে এসে পড়েছে। তাকে খুব চিন্তিত দেখাচ্ছে। রামিসা, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? না, আমি কিছু নিয়েই চিন্তিত না। প্লিজ তুমি ক্লাসরুমে চলো। আমার এখানে দাঁড়িয়ে থাকতে খুবই ভয় হচ্ছে। আরে পাগল, কিসের ভয়? হ্যাঁ প্লিজ তুমি ক্লাসের ভিতর চলো না। আচ্ছা বাবুন, চলো। ক্লাসরুমের ভিতরে আসলাম রামিসাকে নিয়ে। সে হুট করে আমায় জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। ওকে, কিছু বলতে যাব, ঠিক তখনই সেই সময় হট্টগোলের আওয়াজ কানে ভেসে আসলো। সাথে সাথে জানালা দিয়ে বাইরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করলাম। বাইরে দেখেই তো চোখ পুরো কপালে উঠে গেল। বাইরে 20 থেকে 25টা পুলিশের গাড়ি। গাড়ি থেকে নেমে সবাই বন্দুক হাতে এগিয়ে এগিয়ে আসছে। আস্তে আস্তে রামিসার খোঁজ করছে পুলিশগুলো। সবাই আমাদের ক্লাসরুমের দিকে আঙুল দেখিয়ে দিল। রামিসা, তুমি কোনো ভয়ই পেও না, আমি আছি। আকাশ, ওরা আমায় নিয়ে যাবে। ওরা আমায় আর কোনোদিন তোমার সাথে দেখা করতে দেবে না। ওরা আমায় থানায় নিয়ে গিয়ে মেরে ফেলবে। রামিসা, কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। তুমি প্লিজ শান্ত হও। আকাশ, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমি হয়তো তোমার সাথে জীবনের শেষ সময় অবধি পার করতে পারবো না। রামিসা, চুপ হতে বলছি না? চলো তুমি আমার সাথে বাইরে, দেখি তোমার গায়ে কে হাত দেয়। তারপর রামিসাকে নিয়ে বাইরে চলে গেলাম। সবাই তাকিয়ে তাকিয়ে দৃশ্য দেখছে। পুরো কলেজে হতভম্ব হয়ে আছে এগুলো পুলিশ দেখে। পুলিশ রামিসাকে দেখে ওকে গ্রেপ্তার করতে ছুটে আসে। এই, তোরা কেউ আমার রামিসার গায়ে হাত দিবি না।
তখনই পুলিশ অফিসার একজন বলে ওঠে, কি তোরও শ্বশুর বাড়ি যাওয়ার ইচ্ছে হয়েছে মনে হয়? এই অফিসার, আমার শ্বশুরবাড়ি যাওয়ার ইচ্ছে নেই, বরং তোমার মরার পাখনা গজিয়েছে না? সাহস থাকলে ওর গায়ে হাত দিয়ে দেখা। আমার মুখে ধারালো কথা শুনে সমস্ত পুলিশ আমার দিকে গুলি তাক করে ধরে। ব্যাটা দেখি খুব বড় বড় করে কথা বলছিস। শোন, বেশি উড়াউড়ি ভালো না। আমি যদি একবার বলি তাহলে সবাই গুলির বুলেটগুলো তোর পেটের মধ্যে পুড়ে দেবে, আর তুই হাজরা হয়ে যাবি। হাসালি রে ভাই, হাসালি। এই ঘুষখোর বাচ্চা, কান খুলে শুনে রাখ, এইখানে তো কিছু সংখ্যক পুলিশ মাত্র। সারা শহরে সব কয়টা পুলিশ মিলেও যদি একত্রে হয়ে আসিস না, তাও তোরা এই আকাশের বালও ফালাইতে পারবি না। কারণ তোর সামনে যে দাঁড়িয়ে আছে সে সারাশীত একটা ছেলে আকাশ, কিন্তু তোর ভিতরে ভয়ঙ্কর সে হায়নাটা লুকিয়ে আছে, তার নাম হচ্ছে আগুন। আকাশের মুখে আগুন নামটা শুনে পুলিশ অফিসার ভয়ে কয়েক কদম পিছনে চলে যায়। আর আকাশের পাশে যে পুলিশগুলো ছিল তারা দৌড়ে আকাশের পাশ থেকে সরে যায়। সবাই যেন কোনো এক ভয়ঙ্কর হায়নার সামনে পড়ে গেছে, যার রক্তের নেশা একবার উঠলেই পুরো দুনিয়াদারি শ্মশানঘাট বানিয়ে ফেলবে। পুলিশ অফিসার কাঁপতে কাঁপতে আকাশকে জিজ্ঞাসা করে, আপনি যে আগুন তার প্রমাণ কি? আপনি তো আমাদের ভয়ও দেখাতে পারেন। শোন, আমি আগুনের নাম ব্যবহার করে তোদের ভয় দেখাবো এমন কোনো কথা, এমন কোনো বাপের বেটা এখনো পয়দা হয়নি। আর নকল নাম ব্যবহার করা তো দূরের কথা। আর তোদের যদি বিশ্বাস না হয় তাহলে তোদের একটা ডেমো দেখাচ্ছি। পকেট থেকে ফোন বের করে প্রাইম মিনিস্টারকে ফোন কর, আর তাকে জিজ্ঞেস কর যে 2017 সালের 2 ফেব্রুয়ারিতে কি হয়েছিল। আর তার চোখের সামনে গুনে গুনে কয়টা লাশ মাটিতে ফেলেছিলাম আমি। এই ঘটনার সাক্ষী একমাত্র প্রাইম মিনিস্টার। পুলিশ অফিসার কাঁপতে কাঁপতে পকেট থেকে ফোন করে প্রাইম মিনিস্টারকে ফোন করে। স্যার, একজন নিজেকে আগুন দাবি করছে। আমি তাকে জাস্টিফাই করার জন্য প্রমাণ চেয়েছি। সে প্রমাণস্বরূপে আপনাকে 2 ফেব্রুয়ারির কথা জিজ্ঞাসা করতে বলেছে। প্রাইম মিনিস্টার পুলিশ অফিসারের ফোন পেয়ে থতমত খেয়ে যায়। এই অফিসার, তোরা কার সামনে পড়েছিস তা তোরা নিজেও জানিস না। খোদার কসম, আগুন কোনো মানুষ না, সে মানুষরূপী এক ভয়ঙ্কর নর পিশাচ। তোদের জীবনের মায়া থাকলে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আয়, না হয় পরবর্তী দিনের সকাল দেখার জন্য তোরা একটাও বেঁচে থাকবি না। পুলিশ অফিসার প্রাইম মিনিস্টারের কথা শুনে সোজা দৌড়ে গাড়িতে উঠে পড়ে। তার শরীরের কম্পন যেন আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। তার এখন একটাই মাকসাদ, সে তার নিজের জীবন বাঁচাবে আগে। মাফিয়াগাল যাক গোল্লায়। পুলিশ অফিসার নিজের গাড়ি ড্রাইভ করে সেখান থেকে পালিয়ে চলে যায়। পুলিশ অফিসারে দেখা দেখি বাকি সবাইও তাড়াতাড়ি সেখান থেকে অবস্থান ত্যাগ করে। আর কলেজের সবাই চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না যে তারা আগুনকে নিজের স্বচক্ষে দেখেছে। রামিসাও পুরোপুরি অবাক। এই তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? হ্যাঁ, যাও যে যার ক্লাসে যাও। আকাশের কথা শুনে সবাই দৌড়ে যে যার ক্লাসে চলে যায়। নিজেকে যেন নিজের কাছেই যেন এক ভয়ঙ্কর দানব মনে হচ্ছে। আজ বহু বছর পর আগুন নামটা নিজের সাথে যুক্ত করলাম আবার। এদিকে রামিসা আমার পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর কান্না করছে। রামিসাকে এক টান দিয়ে নিজের বুকের মধ্যে নিয়ে নিলাম। এই পাগলি বউ, কান্না করে না। আমি আকাশ থাকতে তোমার গায়ে কি হাত দিবে? হ্যাঁ, বলেছিলাম না তোমার বিপদে আমি আকাশ একা দাঁড়ালেই যথেষ্ট। তোমার নিজেরও টেনশন করতে হবে না তা নিয়ে। আকাশের কথা শুনে রামিসা আরো শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে আর পাগলের মতো চুমু খেতে থাকে আকাশের বুকের মধ্যে। আকাশের বুকে চুমু খাচ্ছে আর পাগলের মতো কান্না করছে রামিসা। সে যেন নিজেকে আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না। চোখের পানি নাকের পানি দিয়ে আকাশের বুক পুরো ভিজিয়ে ফেলেছে। আকাশ প্লিজ, তুমি আমায় কখনো ছেড়ে যেও না। আমি তোমাকে কখনো হারাতে চাই না। এমনিতেই আমি আমার কলিজার ভাইটাকে যে হারিয়েছি। না বাবুন, কোথাও যাব না তোমায় ছেড়ে। আমি সব সময় তোমার সাথে আছি। হয়েছে, এবার কান্না অফ করো। আকাশের কথা শুনে রামিসা কান্না অফ করে দেয়, কিন্তু ফোফানি কোনোভাবেই বন্ধ হয় পাগলি না বউ তার। আমার, বলে রামিসাকে কোলে উঠিয়ে নিলাম। তারপর ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসরুমে সবাই আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে।
মনে হচ্ছে যেন আমার কাছে তারা নিজের প্রাণ ভিক্ষা চাইছে। আরে ভাই, আজীব তো। আমি মনে হয় মানুষ পেরেই খুন করি, তারা এমনভাবে ভয় পাচ্ছে কেন আমাকে? পাশ থেকে একজন বলে ওঠে, ভাই প্লিজ আমাদের কোনো ক্ষতি করেন না, আমরা আপনার কাছে হাত জোড় করছি। আরে তোমরা কি শুরু করেছো? হ্যাঁ, আমিও তোমাদের মতনই মানুষ। আমি কোনো নরপশু না। তবে হ্যাঁ, বদ লেভেলের মানুষদের জন্য তাদের পাপ আমি, কিন্তু ভালো কোনো ক্ষতি আজ পর্যন্ত আমি করিনি, আর করবও না। সো ভয়ের কিছুই নেই। ধন্যবাদ আগুন ভাই। আচ্ছা, তোমরা প্লিজ একটু ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, আমার রামিসার সাথে কিছু কথা আছে। সবাই আমার কথা মতন ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। আমি রামিসাকে কোলে নিয়ে নামিয়ে দিই। এই পাগলি, এখনো ভয়ে আছো তুমি? হ্যাঁ, অনেক ভয় আছি, কারণ তুমি তো জেনে গেছো আমি মাফিয়া গার্ল। সো তুমি যদি আমার উপরে কোনো রাগ ছাড়ো। আমার মাথা খারাপ যে আমি আমার বাবুনির উপর রাগ ছাড়বো। তবে হ্যাঁ, সত্যি বলতে তোমার উপর অনেক রাগ জমেছিল আমার, কিন্তু সেসব আর নেই, কারণ তোমার এই পথে আসার রিজন আমি জেনে গেছি। কিন্তু একটা কথা বলো তো, যে তুমি এত কিছু করলে কি করে? সেদিন যখন 3টার সময় তোমার সাথে আমি বসেছিলাম, কিন্তু অন্যদিকে মাফিয়া গার্লের লাইভ চলছিল, কি করে? দিদি, তুমি যখন বলো আমায় যে তুমি 3টার সময় আমার সাথে দেখা করতে চাও, তখন শুরুতে আমি বারণ করি, কিন্তু পরে ঠিকই হ্যাঁ বলি, কারণ তুমি আমায় সন্দেহ করছিলে, সেটা আমি বুঝতে পেরেছিলাম। তাই আমি আগ থেকেই লাইভ রেকর্ড করে সেটা 3টের কাটাই সেট করে দিই, আর 3টা বাজতেই সেটা প্লে হয়ে যায় আপনা আপনি। ও বাপ রে বাপ, কি মাথা তোমার! আচ্ছা, তা নয় বুঝলাম, কিন্তু তুমি আমার আইডি কেন হ্যাক করতে উঠে পড়ে লেগেছিলে? আর কি করেই বা জানলে যে আমি মাফিয়া গার্লের তালাশ করছি? তুমি আর শামীম একদিন নদীর পাড়ে বসে আমাকে নিয়ে কথা বলছিলে, আর সাইডে আমি ল্যাপটপ নিয়েই বসেছিলাম। তখন তোমাদের কথা আমার কাছে আসে, তাই তোমার আইডি হ্যাক করে তোমার শিক্ষা দিতে চেয়েছিলাম, কিন্তু পরে দেখি তুমি আমার থেকেও বড় ধরনের খেলোয়াড়, তাই তোমার উপরে রাগ উঠে যায়। তাই এরপর থেকে অনেকবার তোমার আইডি হ্যাক করতে চেষ্টা করেছি আমি, কিন্তু পারিনি। আর তাছাড়া পরে যখন তুমি আমায় প্রপোজাল দাও, আমার সাথে যখন পুরোপুরি মিশে যাও, তখন তোমার উপর থেকে সমস্ত রাগ উঠে যায় আমার, কিন্তু এরপরেও তোমার আইডি হ্যাক করতে চেষ্টা করি আমি। সেটার আসল রিজন হচ্ছে তোমাকে যাচাই করা। আমি দেখতে চেয়েছিলাম তোমার অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা। রামিসা, তুমি আসলেই মাফিয়া গার্ল নামটা এমনি এমনি রাখোনি। তোমার কাজ বরাবরের সাথে সত্যি নামটা পুরোপুরি মিলে রয়েছে। তুমিও তো কম না, কত বড় মাপের মাফিয়া তুমি। তোমার নাম জানে না এমন কেউ নাই। আমার কথা বাদ দাও, আগে তোমারটা বলো, কারণ মাথায় তোমাকে নিয়ে অনেকটা কয়টা জটলা পেকে আছে। আচ্ছা, তুমি তোমার পুরো আইডেন্টিটি পরিবর্তন কেন করলে? তোমার নাম, চেহারা সব কিছুই কেন হাইড করলে? আর তুমি তো আমার সাথে আগেও চলাফেরা করেছো। তুমি তো চাইলেই শুরুতে সে আমার সাথে মিশতে পারতে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য সব রকমের আইডেন্টি মুছে ফেলেছি, আর চেহারা পরিবর্তন না করলে অনেক আগেই ধরে খেয়ে যেতাম, তাই চেহারাও পরিবর্তন করে ফেলেছি। তবে হ্যাঁ, তোমার সাথে আমার আগ থেকেই চলাফেরা ছিল, কিন্তু আমি চাইনি কোনো রিস্ক নিতে, কারণ এসব করাকালীন যার সাথেই আমার চলাফেরা থাকবে সেই আমার সন্দেহ করবে, তাই নিজেকে গুটিয়ে রেখেছিলাম। কিন্তু পরবর্তীতে আর পারলাম না, তোমার ভালোবাসায় যে আটকে গেলাম, হয়তো এটাই আমার সবচাইতে বড় দুর্বলতা হতে দাঁড়িয়েছে। দুর্বলতা না, এটা তোমার কমজোরি ছিল, কারণ তুমি তো মাফিয়া গার্ল, সেটা আমি বহু আগেই জেনে গেছি। কারণ তুমি নিজেই ভেবে দেখো, 1000বার চেষ্টা করে আইডি হ্যাক করতে পারলে না, কিন্তু পরে মিনিটের মধ্যে আইডি হ্যাক করে নিলে। সেটা কি করে সম্ভব? কারণ আমি নিজেই চেয়েছি তুমি আমার আইডি হ্যাক করো, আর আমি তোমার লোকেশন ট্র্যাক করি। যদিও তোমার লোকেশন আলাদা আলাদা কান্ট্রিতে দেখাচ্ছিল, কিন্তু একটা সময় ঠিকই বাংলাদেশের এক্স্যাক্টলি লোকেশন দেখিয়েছে। পরে তোমায় ধরে ফেললাম। তুমি অনেক ভয়ঙ্কর আকাশ। ভয়ঙ্কর না হলে কি এতটুকু আসতে পারতাম? কখনোই। ভয়ঙ্কর দেখলে এতটুকু দূরে আসতে পেরেছি। তবে যাক, আমি অনেক খুশি যে আমি আমার আগুনকে ভালোবেসেছি, যেই মানুষকে আমি মনে প্রাণে খুঁজেছিলাম আমায় সাহায্য করার জন্য, কারণ আমি সব কিছু একা সামলাতে পারছিলাম না, তাই তোমার সাহায্য দরকার ছিল আমার, কিন্তু কোথাও খুঁজে পাইনি। এখন পরিশেষে এসে দেখি সেই মানুষটাই আমার ভালোবাসার মানুষ। রামিসা, যা হয়েছে আজকের পর আর কখনো ওইসব করবে না, কারণ আমি থাকতে তোমার অমন বাজে কাজ করতে হবে না। আমি সব দেখে নিব। আচ্ছা, চলো এবার, আজকে আর ক্লাস করতে হবে না তোমার। আমি তোমার বাসায় পৌঁছে দিয়ে আসছি।
আর তোমার বাসায় একজন ছেলে পাহারায় ঠিক করে দিয়ে আসছে। তারা সব সময় তোমার দেখভাল করবে। ছেলে ঠিক করবে কেন? কারণ তোমার উপর এখন অনেকের আক্রোশ জমে আছে। বর্তমানে কঠিন সমালোচনায় রয়েছে তুমি। আমি আগুনের নাম এখন অনেকটাই বিলুপ্ত। আমাকে মানুষ চিনে গেছে সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু আমাকে চিনে গেছে সেটা নিয়ে সমস্যা। কলেজে কেউ না কেউ তো ভাইরাল করে দিবে আমার কথা। কারণ পুলিশ যখন তোমায় গ্রেপ্তার করতে এসেছিল তখন তারা কলেজে পাবলিশ করে দিয়েছে যে এই কলেজেই মাফিয়া গার্ল রয়েছে। সে এই কলেজের পড়াশোনা করে, পরবর্তীতে পুলিশ তোমায় গ্রেপ্তার করার জন্য তালাশ করে। সেখানেই যখন বোঝা যায় যে তুমি মাফিয়া গার্ল, সো তাই তোমার সম্পর্কে সমস্যা হতে পারে। তাই সিকিউরিটি দিচ্ছি তোমার বাড়ির আশেপাশে। আচ্ছা। রামিসাকে বাড়িতে পৌঁছে দিয়ে এসে নিজেও বাসায় চলে আসলাম। আজ অনেক ধকল গিয়েছে, তাই হাত মুখ ধুয়ে শুয়ে পড়লাম। খাবারের কোনো চিন্তা নেই, কারণ এই অবেলায় কিসের খাবার, তাই শুয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে উঠে না হয় কিছু খেয়ে নিব। অন্যদিকে পুরো দেশে কিছু সময়ের মধ্যেই মাফিয়া গার্ল ভাইরাল হয়ে যায়। রাফিদের ছেলে পেলে তো মাফিয়া গার্লের উপর চরম লেভেলের ক্ষোভ নিয়ে বসে আছে। এবার তারা মাফিয়া গার্লকে শেষ করে দিবে। তাছাড়া বিভিন্ন গ্যাংস্টাররাও মাফিয়া গার্লের পিছনে নামে, যে মাফিয়া গার্লকে তারা মেরে ফেলবে। কিন্তু তাদের একজনও কোনো আইডিয়া নেই যে মাফিয়া গার্লের সাপোর্ট কেন রাওয়ান তার পিছনে দাঁড়িয়ে আছে। মাফিয়া গার্লকে মেরে তো দূরের কথা, সেই কথা চিন্তা করলেও সাদা কাপড়ের মুড়িয়ে সব কয়টাকে মুড়িয়ে দিব। এইসবের কোনো ধারণা নেই তাদের। সব কয়টা চামচিকি একসাথে বাঘের কাছে বন্দী হওয়ার প্ল্যান করছে। এদিকে হায়নাটা ঘুমিয়েছে। ঘুম ভাঙলেই সব কয়টার মৃত্যু নিশ্চিত। ঘুম ভাঙলো দুপুর 3টায়। ঘুম থেকে উঠে দেখি হোটেল থেকে খাবার দিয়ে গেছে। উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করতে না করতেই ফোনটা বেজে উঠল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠল, আগুন ভাই, আমি আইটি সোনার এসপি এনামুল বলতেছি। হ্যাঁ বলেন। ভাই, মাফিয়া গার্লকে নিয়ে পুরো তোলপাড় উঠে গেছে সারা দেশে। প্রশাসন সমস্ত কর্মকর্তা মাফিয়া গার্লের উপর ক্ষিপ্ত হয়ে আছে। তাছাড়া উপর থেকে আদেশ এসেছে মাফিয়া গার্লকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু ডিপার্টমেন্টে আপনার ভয়ে কোনো কথা বলছে না। আর কেউ সাহস করতে পারছে না মাফিয়া গার্লকে অ্যারেস্ট করবার, কারণ পুরো ডিপার্টমেন্টের কানেই এই খবর পৌঁছে গেছে যে মাফিয়া গার্লের পেছনে আগুন দাঁড়িয়ে আছে। প্লিজ ভাই, মাফিয়া গার্লকে প্রশাসন হাতে সঁপে দিন। স্যার, আমি একবার বলে দিয়েছি যে আমার রামিসার দিকে যে নজর দেবে তার চোখ আমি উপড়ে ফেলবো। সো রামিসা, মাফিয়া গার্ল আমি সঁপে দিব না, কারণ সে আমার ভবিষ্যৎ স্ত্রী। প্লিজ স্যার, বোঝার ট্রাই করুন। মাফিয়া গার্লকে অ্যারেস্ট না করলে অনেক ঝুঁকির মুখে পড়তে হবে আমাদেরকে। সেটা আপনারা বুঝেন আপনাদেরটা, কিন্তু মাফিয়া গার্ল কখনো থানায় যাবে না। রাখলাম ফোন। এরপর আইডি সোনার এসপির মুখের উপর ফোন রেখে দিলাম। মেজাজটাই পুরো খারাপ হয়ে গেছে। তার কত বড় বুকের পাঠাচ্ছে সে। আমায় বলে রামিসাকে আমি তাদের হাতে সঁপে দিব। আমার কলিজাকে আমি 4 দেওয়ালের মাঝে বন্দি করে দিতাম। কত বড় সাহস তার। এখন যদি সে সামনে থাকতো না, নির্ঘাত সে মারা পড়তো আমার হাতে। না দেখি একটু রামিসার সাথে কথা বলি। রামিসাকে ফোন লাগালাম। হ্যাঁ কলিজা, বলো। কলিজা, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, তুমি? হ্যাঁ, মাত্র খেয়ে উঠলাম। আচ্ছা, তোমার সামনে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু রিশান ভয় করছে আমার থেকে। খালি এটাই মনে হচ্ছে যে আমি তোমায় হারিয়ে ফেলবো। আরে পাগলি, ভয় পেও না। আমি আকাশ যতদিন বেঁচে আছি ততদিন আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। লাভ ইউ আকাশ। লাভ ইউ টু বাবুন। আচ্ছা বাবুন, কাল কলেজে আসলে কথা বলবো। আচ্ছা, তারপর ফোন রেখে দিয়ে আবারও শুয়ে পড়লাম। অন্যদিকে রাফিদের ছেলেপেলেরা আর অন্য টিমের ছেলেপেলেরা একজোট হয়েছে মাফিয়া গার্লকে মারার জন্য। আগামীকাল তারা কলেজ থেকে গিয়ে মাফিয়া গার্লকে তুলে আনবে। সেই খবর কি করে যেন আকাশের কানে পৌঁছে যায়। ওকে, ঠিক আছে। কাল তোদের খেলা আমিও দেখব। বাপ দাদা না চেনে আপলামি করার ফল কাকে বলে তোরা সব কয়টা পাবি। আমার আমিষাকের দিকে নজর দেওয়া আমি বের করে ফেলবো। যত ভালো থাকতে চাই তত তোরা আমাকে আবারও হিংস্র বানিয়ে দিস। কাল তোরা সত্যি আকাশ মাহমুদ ওরফে আগুন তার আসল রূপ দেখতে পাবি। কাল তোদের সব কয়টাকে এমন মারবো না, কবরস্থান পর্যন্ত তোদের লাশ নিবে না। তোদের ভয়ঙ্কর লাশ দেখে কবরের মাটি পর্যন্ত কান্না শুরু করবে। খালি আগামীকালটা হোক। এভাবেই রাত কেটে গেল।
নিলয়কে আমি ফোন করে যা বলার বলে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে রামেশার বাসায় চলে গেলাম। সব সময় নিয়ে কখনো জিজ্ঞেস করিনি আমি। তারপর রামেশাকে নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে ক্লাস করছিলাম, তখনই বাইরে থেকে ভাঙচুরের শব্দ কানে আসলো। বাইরে অনেক ছেলেপেলে মিলে ভাঙচুর শুরু করেছে আর চেঁচামেচি করছে। মাফিয়া গাল, তুই নিজেকে তাড়াতাড়ি আমাদের হাতে সঁপে দে, না হয় আজ এই কলেজ মাঠ মর্গে পরিণত হবে। একটার পর একটা লাশ খালি ফেলবো আজ। আকাশ, এখন কি করব আমি? আজ তো আমার আর রক্ষে নেই। অনেক ছেলেপেলে মিলে আমায় মারতে এসেছে। কলিজা, আমি কি তোমায় হারিয়ে ফেলবো? রামেশা, কিছু হবে না। তুমি ক্লাস থেকে যাও, তাদের সামনে যাও, আমি পেছনে পেছনে আসছি। তোমার ভয়ের কোনো কারণ নেই, আমি তোমার সাথে আছি, মাথায় রেখো। আচ্ছা। রামেশা ক্লাসরুম থেকে বের হয়ে ছেলেপেলের সামনে যায়। এদিকে পুরো কলেজের সমস্ত ছেলেপেলে ভয়ে চুপসে আছে। রামেশা ক্লাসরুম থেকে বের হতেই ছেলেপেলে রামেশার দিকে তেড়ে ফুঁড়ে আসে তাকে মারার জন্য। ঠিক তখনই আকাশ গিয়ে রামেশার সামনে দাঁড়ায়। এই তুই কে রে? সর তুই মাফিয়া গালের সামনে থেকে। এই মাফিয়া গাল রাশিদ ভাইকে মেরেছে। এই মেয়ের নিস্তার নাই। এই মেয়েকে আজ আমরা জমের বাড়ি পৌঁছে দেব। কি তোদের জীবনের মায়া নাই মনে হয়? তোরা কি সত্যি জেনে শুনে মাফিয়া গার্লকে মারতে এসেছিস? এই ছামরা, বক বক না করে মাফিয়া গালের সামনে থেকে সর, না হয় তোর খেল খতম করে দেব। হাসালি ভাই, তোরা তাহলে সত্যি না জেনে এসেছিস যে মাফিয়া গার্লের সাথে কে দাঁড়িয়ে আছে? ভাই শোন, নিজের জীবন রে ভালোবাসলে দৌড়ে পালা এখান থেকে তাড়াতাড়ি, না হয় খোদার কসম দুনিয়ায় মুখ আর দেখাতে পারবি না তোরা। এই কে রে তুই? হ্যাঁ, এত বড় বড় লেকচার কাদের সামনে দিচ্ছিস তুই? হ্যাঁ, একবার তাকিয়ে দেখতো কত ছেলে পেলে আমরা। এই বেটা শোন, আগুন কোনো ছেলেফেলেদের গোনে না, এটা সে কয়েকটাকে একা কিলে খেতে পারে। ছেলেটা আকাশের মুখে আগুনের নাম শুনে থতমত খেয়ে যায়। সে ভয়ে পিছু কয়েক কদম পিছনে সরে যায়। দেখ, তোর নাম বহু শুনেছি, কিন্তু সেই সময় পুরনো হয়ে গেছে। তোকে আর কেউ ভয় পায় না এখন। লোকে পেতে পারে কিন্তু আমরা পাই না। দেখ কত ছেলে পেলে আমাদের, সব কয়টা মিলে তোর উপরে ঝাঁপিয়ে পড়লে তুই আমাদের কিছুই করতে পারবি না। হ্যাঁ ঠিক বলেছিস যে আমি তোদের সব কয়টাকে একা পারবো না, কিন্তু আমি তো একা না। একবার আশেপাশে চোখ পাকিয়ে দেখ তো ভালো করে। ছেলেটা তার চারপাশে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে মাটির মধ্যে বসে পড়ে। কারণ তারা মাত্র কয়েক শতাধিক ছেলেপিলে। সেই পাশে তাকিয়ে দেখে পুরো একটা দানবের দল কালো কোটটাই পরে মেশিন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। একটা ইশারা পেলেই সব কয়টার খুলি উড়িয়ে দেবে দানবগুলা। ভাই সত্যি আমাদের ভুল হয়ে গেছে। আমরা এমন ভুল দ্বিতীয়বার আর কোনো দিন করবো না। কিরে, হাওয়া ছুটে গেল এত তাড়াতাড়ি? ভাই আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে। আর কোনো দিন এমন ভুল আর করবো না। তোদের কোনো মাফ নেই। তোরা আমার কলিজাকে মারতে এসেছিস, তোদের তো মরতে হবে। আগুন ভাই, আপনার কাছে হাত জোর করে ভিক্ষা যাচ্ছি, আর কোনো দিন এমন ভুল করব না। একটা বারের মতন সুযোগ দেন আমাদের। আর কোনো দিন এমন ভুল করো তো দূরের কথা, মাফিয়া গালের দিকে চোখ তুলেও তাকাবো না। ঠিক আছে তো, হ্যাঁ ভাই। এবার মতো মাফ করে দিলাম। যা, এবার এখান থেকে সব কয়টা লেজ গুটিয়ে পাওয়া। আকাশের কথা শুনে সবাই মিনিটের মধ্যেই জায়গা খালি করে ফেলল। কারণ তারা জানে যে আর এক মুহূর্ত এখানে থাকলে তাদের লাশ মাটিতে পড়বে। তাই সবাই লেজ গুটিয়ে পালিয়েছে। এদিকে রামিসা তো পুরোই অবাক আকাশের কর্মকাণ্ড দেখে। সে খুশিতে আকাশকে জড়িয়ে ধরে। কলিজা, আমি তোমায় অনেক বড় বিপদের মুখে ফেলে দিলাম, তাই না? না রামিসা, সেসব কিছুই না। বিপদ মানুষের সামনে আসে জীবনে, আর পেরেশান জীবনটা মানুষের এই বহনই করতে হয়। হয়তো আমারও সাময়িক সময়ের বহনের জন্য করতে যাচ্ছে, কিন্তু এতে আমার কোনো দুঃখ বা কষ্ট নেই। কারণ পেরেশান আমার কাঁধে উঠালেও আমি আমার প্রিয় মানুষটিকে সেভ করতে পেরেছি। আকাশ, অনেক বেশি ভালোবাসি রে তোমায়, অনেক বেশি ভালোবাসি। আমিও অনেক বেশি ভালোবাসি তোমায় রামিসা। হয়েছে, চলো এবার ক্লাসে যাই। রামিসাকে নিয়ে ক্লাসের দিকে রওনা দিলাম। ঠিক তখনই ছুটির ঘন্টা বেজে উঠল। আজ নাকি আর ক্লাস হবে না, কারণ কলেজে পরিবেশ পুরো নষ্ট করে দিয়েছে ছেলেপেলেগুলো। আকাশ, ক্লাস তো ছুটি দিয়ে দিয়েছে। হ্যাঁ তুমি থাকো, আমি তোমার ব্যাগ নিয়ে আসছি, তারপর তোমার বাসায় পৌঁছে দিব। আচ্ছা।
আমি ক্লাসরুমে চলে আসলাম ব্যাগ নেওয়ার জন্য। অন্যদিকে আমার ছেলেপেলেদের ইশারা করে দিয়ে চলে যেতে বলেছি, তারা চলে গেছে। আমি ক্লাসরুম থেকে ব্যাগ এনে রামিসাকে নিয়ে কলেজ থেকে বের হয়ে গেলাম। রামিসা, চলো রিক্সা করে তোমার আজ বাসা অবধি পৌঁছে দিয়ে আসি। না, রিক্সায় যাব না আমি। চলো, আজ হেঁটে হেঁটে প্রেম করতে করতে বাসায় যাব। আচ্ছা চলো। তারপর রামিসাকে নিয়ে তার বাসার উদ্দেশ্যে রওনা হলাম। দুইজনেই হেঁটে হেঁটে গল্প করে বাসার দিকে যাচ্ছে, ঠিক তখনই সামনে অনেক কয়টা ছেলেপিলে দেখতে পেলাম। সেখানে রাফিদের ছেলেপিলেরাও আছে, যারা রামিসাকে মারতে এসেছিল। কি রে, তোরা আবার ওইখানে কি করছিস? তোকে আর মাফিয়া গালকে জমের বাড়ি পৌঁছে দিতে এসেছি, কারণ তখন কলেজে তোর সাথে ছেলে পেলে ছিল, কিন্তু এখন তোর সাথে কেউ নাই, তুই একা। একা হলেও তোদের খেলাতে আমার বেশি সময় লাগবে না। এই তোরা মার সব কয়টা মিলে, বেটাকে আর মাফিয়া গালকে। রামিসা, তুমি পালাও, আমি এদের দেখছি। না, আমি তোমায় একা ছেড়ে কোথাও যাব না। রামিসা, আমি তোমায় পালাতে বলেছি। এটা বলতে না বলতেই ছেলেপেলেরা আমার কাছে চলে আসে আমাকে মারার জন্য। আমিও কম কিসের, খেলাতে শুরু করলাম উড়াধুরা। 10-15টাকে একাই মেরে মাটিতে ফেলে দিয়েছি, আরও কয়েকটা এগিয়ে আসছে মারার জন্য। ওকে, তোদেরও জমের বাড়ি পাঠাবো, দাঁড়া। ওদেরকে মারতে যাব, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন কাঠ জাতীয় কিছু একটা দিয়ে মাথার মধ্যে আঘাত করে। পেছন ফিরে দেখি রামিসা। আমি ধপাস করে মাটিতে পড়ে গেলাম। মাথা দিয়ে চুঁয়ে চুঁয়ে রক্ত পড়তে আরম্ভ করলো। রামিসা, তুমি এটা আমার সাথে কি করলে? রামিসা পরিচয় থেকে হাসি হাসছে। এই হারামির বাচ্চা, একদম চুপ। কিসের রামিসা? হ্যাঁ, কিসের রামিসা? রামিসা নামের এখানে কেউ নাই। যার সাথে তোর এতদিন পুতু পুতু সম্পর্ক ছিল সে হচ্ছে ডার্ক টেবিল মাফিয়া গান। সে সবার উপরে হুকুমত চালায়, কারোর হুকুমের সাথে চলে না। তুই কি ভেবেছিস আমি যে সত্যি তোকে ভালোবাসি? তাহলে সেটা ভুল। মরার আগে একটা কথা কান খুলে শুনে রাখ, আমি কোনো রামিসা টামিসা না। আমি হচ্ছি তোর জম মাফিয়া গাল, যাকে কেউ বসে আনতে পারে না। আর তুই ভাবলি কি করে যে আমি তোকে বসে আসবো? বহু সাধনার পর তুই আগুন হতে পেরেছিস। অনেক সাকসেস প্ল্যান করতে হয়েছে এর জন্য আমায়। তোর রক্ত খাওয়ার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে অপেক্ষা করতে হয়েছে আমাকে। আজ ফাইনালি সেদিন এসেছে। আজ তোর রেহাই নাই। আজকের পর সারা দেশে মাফিয়া গালকে সবাই এক নামে চিনবে, যে কিনা শহরের নাম করা গ্যাংস্টার ওরফে আগুনকে চমকে দিয়েছে। রামেশের কথা শুনে নিজেকে আর স্থির রাখতে পারলাম না, সাথে সাথে চোখ মুখ বন্ধ হয়ে গেল। তারপর আর কিচ্ছু মনে নেই। অন্যদিকে নিলয় ছেলেপিলেদের নিয়ে আকাশের পিছু পিছু আসছিল। তার কেন জানি মনে হচ্ছিল যে রাফিদের ছেলেপিলে কিছু একটা করতে পারে। অবশেষে তার সন্দেহটাই সত্যি হলো। নিলয় দেখতে পেল যে আকাশকে রাফিদের ছেলেপিলে মিলে মেরে রাস্তায় ফেলে মারছে। এটা দেখতে পেয়ে নিলয় আর তার সাথে সমস্ত ছেলেপিলেরা সেদিকে দৌড়ে যায়। নিলয় আর তার ছেলেপিলেদেরকে দেখে রাফিদের ছেলেপিলে আর মাফিয়া গাল তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়, কারণ তারা ভালো করেই জানে যে আগুনের ছেলেপিলের সাথে তারা কখনোই পেরে উঠবে না। তাই তারা সেখান থেকে পালিয়ে যায়। এদিকে নিলয় আকাশের এই অবস্থা দেখে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে। হসপিটালে আনার পর আকাশকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। তার মাথায় অনেকখানি ক্ষত হয়েছে। ডাক্তাররা ছোটখাটো একটা অপারেশন করে তাকে হসপিটালের বেডে দিয়ে দেয়, কিন্তু এখনো তার জ্ঞান ফেরেনি। দেখতে দেখতে 3 দিন পার হয়ে যায়। অবশেষে আকাশের জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকিয়ে দেখি 4 দেওয়ালের মাঝে শুয়ে আছি। পাশে নিলয় আরও ছেলেপেলেরা বসে আছে। ভাই, এখন কেমন লাগছে আপনার? হ্যাঁ ভালো, কিন্তু আমি কোথায় আছি এখন? আর তোরা এত ছেলেপেলে এখানে কি? ভাই, রাফিদের ছেলেপেলে আপনাকে মেরে মাথা জখম করে দিয়েছে, তাই হসপিটালে নিয়ে এসেছি আমরা আপনাকে। নিলয়ের কথা শুনে পরক্ষণে সমস্ত ঘটনা মনে পড়ল। সে সব মনে পড়তেই যেন ভিতরে দাও দাও করে আগুন জ্বলে উঠল। মাফিয়া গার্ল আমায় কি বলেছিল? যে সে আমার সাথে ছলনা করছে, সে আমার সাথে প্ল্যান মোতাবেক খেলা খেলছে। মাফিয়া গার্ড, তোকে তো আমি ছাড়বো না। ভাই, রামিসা ভাবির তো কোনো খোঁজই পেলাম না, উনি কোথায়? নিলয়, সে কোনো রামিসা টামিসা না, সে আসলেই মাফিয়া গার্ল, যে কিনা আমার সাথে প্ল্যান করে ফেইল রিলেশন জড়িয়েছে, যার আসল মাকসাদ এই ছিল আমাকে শেষ করা। যে আমার শেষ করে নিজের নাম সারা দেশে ছড়িয়ে দিতে চাইছে।
তাই সে আমার সাথে শুরু থেকে এমন খেল খেলছে। কি ভাই, আপনি এইসব কি বলছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। নিলয়, এটাই সত্যি। তুই জানিস রাফিদের ছেলেপেলেরা গায়ে এতটা শক্তি না যে তারা আমাকে মারবে। তারা যখন আমার পথ আটকায় তখন রামিসাকে সেভ করে আমি তাদের সাথে লড়াই করতে শুরু করি, কিন্তু পরিশেষে আপন মানুষই এই পিঠে ছুরি ঢুকিয়ে দিল। না, হয়তোবা আগুনের গায়ে হাত দিবে এমন বুকের পাটা কারো হয় নাই। সে ভালো করেই জানতো যে আগুনের গায়ে হাত দেওয়া এতটা সহজ না, তাই সে আপন হওয়া ভান করে সম্পর্ক গড়েছে, আর পরিশেষে সেই কলিজায় আঘাত করেছে। ভাই সত্যি বললাম, আমার বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে এসব কথা। কারণ সামনে এত মায়া, এত ভালোবাসা দেখিয়ে ভিতরে হারামিপানা পুষলো কি করে? নিলয়, মানুষ পারে না এমন কোনো কিছুই নেই। কিন্তু ভাই, তাহলে আমি যে তথ্য দিলাম, মাফিয়া গাল আপনার পূর্বে পরিচিত, আর তার ভাইয়ের কারণে সে এসব পথে নেমেছে। সে এসব কি ভুল? জানি না সে সব ভুল কি সঠিক, তবে এটা বলবো যে ঈশিতা কোনোদিন আমার সাথে এমন ধারা খেলা খেলতে পারতো না, কারণ সে আমার খুব ক্লোজ ছিল। এর ভিতরে হয়তো অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। তুই ভালো করে খবর নে এটার। আচ্ছা ভাই, আমি এবার পাক্কা খবর এনে আপনাকে হাতে দিব। ওকে, ঠিক আছে, তা না হয় দিস, কিন্তু এখন আমাকে হসপিটাল থেকে ডিসচার্জ করার ব্যবস্থা কর। ভাই প্লিজ, আপনি 2-1 দিন হসপিটালে থাকেন। আপনার অবস্থা বেশি একটা ভালো না। ডক্টরও বলেছে আপনাকে যেন আমরা 2-1 দিন হসপিটালে রাখি। আচ্ছা ঠিক আছে, আমি হসপিটালে আছি, আর তুই গিয়ে মাফিয়া গার্লের খোঁজ লাগা। ওকে ভাই। নিলয় হসপিটাল থেকে চলে গেল। আমি হসপিটালেই রয়ে গেলাম, কারণ সত্যি মাথায় ক্ষতটা কড়াভাবেই লেগে গেছে। নিলয় যাওয়ার আগে হসপিটালে ছেলে ফেলে রেখে গেছে, যাতে করে আমার কোনো ধরনের সমস্যা না হয়। এদিকে শামীম আমার খবর পেয়ে হসপিটালে ছুটে আসে। কিরে, এখন কেমন লাগছে তোর? হ্যাঁ রে, আগে থেকে সুস্থ অনুভব করছে। যাক, শুক্রিয়া আল্লাহর কাছে। কিন্তু আকাশ, তুই আমাকে তোর আসল পরিচয় বলিসনি কেন? শামীম, সব জায়গায় সব কিছু বলতে হয় না, আর তাছাড়া তুই না, শুধু ভালো মানুষরাই আমার পরিচয় জানে না। তাই বলে আমাকেও বলবি না? সরি রে, আসলে নিজেকে হায়না পরিচয় দিতে ভালো লাগে না, তাই বলিনি তোকে। হয়েছে, থাক। কিন্তু রামিসা তোর সাথে এমনটা কেন করলো? আর রামিসাই নাকি মাফিয়া গার্ল? সে আমায় মেরে নিজের নাম ছড়াতে চেয়েছে মানুষের কাছে, তাই সে আমার সাথে ভালোবাসার নাটক করে পেটে ছুরি মেরেছে। আর সেই মাফিয়া গার্ল কিন্তু সে রামিসা না, সে আমার সাথে ফেক আইডেন্টিটি নিয়ে চলাফেরা করেছে। বাপরে বাপ, কি খাতারনাক মেয়ে রে বাবা। কিন্তু আমি একটা কথা বড়াই করে বলতে পারি, আগুনের সাথে পাঙ্গা নিয়ে সে নিজের কাল ডেকে এনেছিল। সে হয়তো ভুলে গেছে আগুনকে, আর সে কত বড় মাফিয়া ছিল। সে শুধু কাল না, তার সারা জীবনের সবচাইতে বড় ভুলটা সে করে ফেলেছে। তাকে যদি একবার হাতের সামনে পাই, তাহলে সেদিনই তার শেষ দিন হবে। সে আমার ভালোবাসা দেখেছে, কিন্তু হিংস্রতা এখনো দেখেনি, সেটাও এবার দেখতে পাবে সে। আচ্ছা শোন, আমি এখন বাসায় যাচ্ছি। রাতের বেলায় এখানে এসে থাকবো আমি। না, তোর আর কষ্ট করে আসতে হবে না, আমার ছেলেপেলেরা আছে। আকাশ, তুই কি আমায় বন্ধুত্বের দায়িত্ব থেকে হাঁটাতে চাচ্ছিস? আরে না রে পাগল, সেটা না। এত ছেলেপেলে থাকতে তুই রাতে কষ্ট করে হসপিটালে থাকবি কেন? আমি থাকবো তো থাকবোই। সো রাতে আমি আসছি হসপিটাল। আচ্ছা ঠিক আছে। তারপর শামীম চলে গেল। এদিকে আমি শুয়ে বসে সময় কাটাচ্ছি। তৎক্ষণাৎ মনে পড়লো মাকে বলেছিলাম যে গত সপ্তাহে বাড়ি যাব আমি। ধ্যাৎ, কি করে বসলাম আমি। এই অবস্থায় বাড়ি গেলে মা আরও পাগলামি করবে, কিন্তু কি করব, কথা যে দিয়ে ফেলেছি। না, আমি কাল বাড়ি যাব। এভাবেই সারা দিন কেটে গেল। রাতের বেলায় শামীম এসে হসপিটালে থাকলো। পরের দিন সকালবেলায় ডক্টর এসে চেক আপ করে বলে গেল আরও একদিন হসপিটালে থাকতে, কিন্তু আমি তো আর থাকবো না। হসপিটালে আমার দম আটকে আসছে। ডক্টর থেকে বলে কয়ে রিলিজ করিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ছেলেপেলেরা বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল আমার, আর শামীম সে তার বাড়িতে চলে গিয়েছে। বাড়ি পৌঁছাতেই আম্মু এসে আমায় ঝাপটে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। বাবা, তুই এসেছিস? আজ কত দিন পর তোকে দেখছি, কিন্তু তোর মাথায় ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোর?
মা, একটু চোট পেয়েছি। কি করে চোট পেলি তুই? হ্যাঁ, আবার কোনো মারামারি করেছিস তুই? না আম্মু, ওই গাড়ির সাথে ধাক্কা লেগে এমনটা হয়েছে। সাবধানে চলাফেরা করতে পারিস না তুই? হ্যাঁ, এখনো কি তোকে বলে কই সতর্ক করতে হবে? মা, আচমকা গাড়ি এসে ধাক্কা দিয়েছে, তো এতে আমি কি করব বলো? শয়তান ড্রাইভার আমার ছেলেকেই চোখে পড়েছে তার ধাক্কা মারার জন্য। একবার খালি হাতের সামনে পাই, ঠাঁটিয়ে লাগিয়ে দিব কয়েকটা। মা প্লিজ, তুমি শান্ত হও। আজ কতদিন পর তোমায় কাছে পেয়েছি, এখনো যদি এমন রাগারাগি করো তাহলে কেমন দেখায়? তো খচ্চর বেটা আমার ছেলেকে মারলো কেন? ওর কি চোখ নাই? আরে মা, ভুল করে মেরে দিয়েছে, প্লিজ তুমি শান্ত হও। যা শান্ত হলাম, এবার গিয়ে ফ্রেশ হয়ে আয়। তোর বাবাও অফিস থেকে ফিরবে হয়তো, তারপর একসাথে সবাই মিলে খেয়ে নিবি। আচ্ছা, কিন্তু তানিয়া কই? উপরের রুমে আছে হয়তো। আচ্ছা, তারপর ফ্রেশ হয়ে উপরে চলে গেলাম। উপরে গিয়ে দেখি তানিয়া ফোনে কি যেন করছিল। সে আমায় দেখতে পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। এই কুত্তা হারামি, তোর এতদিন পর বাড়ি ফেরার সময় হয়েছে তাই না? একদম ফুলে গেছিস তুই আমাকে, বাপের মতন আর ভালোবাসিস না তুই। আরে পাগল, পড়ালেখা নিয়ে খুব চাপে থাকি রে, তাই তেমন একটা খোঁজখবর নেওয়া হয় না কারোর। পড়ালেখা তো তুই একাই করিস, আর আমরা তো ঘোড়ার ঘাস কাটি। আরে স্কুলের পড়া আর কলেজের পড়া কত ডিফারেন্স তুই জানিস? কত মেহনত করতে হয় আমাদের পড়ালেখা নিয়ে। হয়েছে, থাক আর লেকচার দিস না। সো কতদিন থাকবা তাই বলো? আছে কিছুদিন। হ্যাঁ, তাহলে বেশ মজা হবে। কিন্তু ভাইয়া, তোর মাথায় কি হয়েছে রে? গাড়ির সাথে ধাক্কা খেয়ে মাথাটায় একটু চোট পেয়েছি। এত বড় দামড়া পাঠা, সে এখনো দেখে শুনে চলতে জানে না? ছি, কি শরম। একদম মাইর লাগাবো তাকিয়ে তোকে। সত্যি বললেই সবাই খালি মারতে চায়। তোকে কি যে বলবো ভাই, পাই না। আচ্ছা চল নিচে চল, আব্বু আসার সময় হয়েছে। তারপর সবাই মিলে খেতে বসবো। তারপর ভাই বোন দুইজনেই নিচে চলে গেলাম। একটু পর আব্বু আসলো। আব্বুরও একই প্রশ্ন যে আমার মাথায় কি করে চোট লেগেছে। আব্বুকে বলতে যাবো তার আগেই আম্মু আব্বুকে বলে দিয়েছে, তোমার ছেলেকে এক বদমাস ড্রাইভার মেরে দিয়েছে, তাই সে মাথায় চোট পেয়েছে। কি যে বলবো ভেবেই পাই না। সবাই দেখি ঘুরে ফিরে সেই একই কথা, তাই চুপ করে রইলাম। এইভাবে 2 দিন কেটে গেল। বাসার সবাই আমাকে পেয়ে তো খুশির সীমা নেই। আমারও বেশ আনন্দ হচ্ছে মা বাবাকে পেয়ে। 3 দিনের মাথায় হঠাৎ করে আমাকে নিলয় ফোন দিল। হ্যাঁ নিলয়, বল। ভাই, অনেক বিচ্ছিরি একটা জিনিস হাতে লেগেছে। কি তথ্য পেয়েছিস বল। ভাই, বলার আগে আপনার কাছে কুরুজোর ক্ষমা চাচ্ছি। প্লিজ ভাই, আপনি আমাকে মাফ করে দিবেন। আরে বলবি তো কি হয়েছে। ভাই, গতবার আমি নিজের বলে মাফিয়া গালের তথ্য পাইনি। মাফিয়া গাল চাল করে সে নিজেই এমন ফেক তথ্য দিয়েছে আমাদের, আর আমরা ভেবেছি আমরা ছেলেপেলেরা তথ্য কালেক্ট করেছে, কিন্তু এটা জানতাম না যে মাফিয়া গাল চেয়েছে বিধায় আমরা তার তথ্য পেয়েছি, তাও সেটা ফ্যাক। মানে কি? ভাই, মানে হলো মাফিয়া গাল চাল চেলেছে আমাদের সাথে। সে আপনার খোঁজ বের করার জন্য ইসিঙ্গিত নামে ব্যবহার করেছে। সে বহুদিন ধরে আপনার খোঁজ করেছিল, কিন্তু সে পায়নি, কারণ আপনার বিষয়ে তেমন কেউ জানে না। মাফিয়া গালও না জানাদের মধ্যে একজন, কিন্তু সে আপনার পুরনো কলেজের সম্পর্কে জানতো। সে আপনি অমক কলেজে পড়তেন, এছাড়া কোনো তথ্য তার কাছে ছিল না। তাই সে ঈশিতার রোল প্লে করে, তবে ঈশিতার ভাইকে সত্যি থানায় ওসি মেরেছিল, তাই তার শহর ছেড়ে গ্রামে চলে যায়। আর ওইদিকে মাফিয়া গাল সে ফায়দাটা উঠায়। সে ঈশিতার ছদ্মবেশ ধরে আপনাকে খুঁজে বের করে। সে আপনাকে খুঁজে বের করার জন্য ভালো সাজে, থানার ওসি মারে। সে এমনটা করে বুঝতে চেয়েছে যে সে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, কিন্তু সত্যিকরবাদ আসল ঈশিতা গ্রামে চুপচাপ বসবাস করছে। তার সব কিছু যেন ভুলে গিয়েছে, কিন্তু মাফিয়া গাল সেই সুযোগ কাজে লাগিয়েছে। সে আপনার কাছে আসার জন্য সেসব ফ্যাক্ট তথ্যগুলো আমাদের হাতে তুলে দিয়েছিল, যাতে করে আপনাকে মেরে ফেলতে পারে। আর সে ইচ্ছা করে ঈশিতার ভাইয়ের ব্যাপারটা সামনে এনেছে আমাদের, যাতে করে আমরা সে তথ্য মোতাবেগে হাগাই আর সে তার কাজের আঞ্জাম দিতে পারে। অবশ্যই সে তাই করলো। ঈশিতার নাম ব্যবহার করে ফ্যাক্ট তথ্য দিয়ে সে তার কাজ চালিয়ে গেল। ঈশিতা তার নাম ব্যবহার করে ফ্যাক্ট তথ্য দিয়ে সে তার কাজ চালিয়ে গেল। আর মাঝেই
গোমরা হলাম আমরা সকলেই। নিলয়ের কথা শুনে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে আমার। ওর কথাগুলো যেন নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না আমি। নিলয়, কি বলছিস তুই এগুলো? হ্যাঁ ভাই, সত্যি বলছি। সে ইচ্ছে করে আমাদের ভুল তথ্য দিয়েছে ভাই। এখনকার মতো সত্যি হলো এটাই যে আমরা তার খোঁজ বের করিনি। সে আমাদের খোঁজ বের করে নিজে ইচ্ছায় তার নিজের নামে ফ্যাক্ট তথ্য ভুল দিয়েছে, যাতে করে আমরা গুমরাই হই। মাথায় তো কিছুই কাজ করছে না নিলয়। কিন্তু একটা জিনিস ধরলাম, সে ঈশিতা সেটা প্রমাণ করার জন্য থানার ওসিকে আর রাফিদেরকে মেরেছে। কিন্তু তারপরে গিয়ে রাফিদের ছেলেপেলের সাথে কি করে সে ওঠাবসা করছে। রাফিদের ছেলেপেলে তো তাকে মারার জন্য হাই হতাশ করছিল, কিন্তু এখন দেখি সব কিছু উল্টো। চোরে চোরে খালাতো ভাই আর মাঝে এসে আমার উপর হামলা করলো। ভাই, রাফিদের ছেলেপেলে আর মাফিয়া গেলের একজোট হওয়ার পিছনে হয়তো ভয়ঙ্কর কোনো রাজ লুকিয়ে আছে। কারণ মাফিয়া গেলের জন্য কোনো কিছুতেই অসম্ভব এখন। সে যদি আপনার মতন মানুষের সাথে ছলনা করতে পারে, তাহলে রাফিদের ছেলেপেলে আর কি। আচ্ছা নিলয়, ফোন রাখলাম। আমার মাথায় আর কিছু কাজ করছে না। আমি আগে নিজেকে সামলাই, আর তুই মাফিয়া গার্লের তালাশ কর। একবার যদি ধরতে পারি মাফিয়া গার্লকে, তাহলে 100% ধরে রাখ, তার যৌনঙ্গের মধ্যে পেরেক মেরে তাকে আমি চৌরাস্তার মোড়ে টাঙিয়ে রাখবো। আচ্ছা ভাই, আমি তালাশ করছি মাফিয়া গালের। আমি আমার বেস্ট লাগিয়ে দিব মাফিয়া গালকে খুঁজে বের করার জন্য। নিলয়ের সাথে কথা শেষ করে চুপচাপ খাটের উপর বসে আছি। বসে বসে কিছু হিসাব মেলাচ্ছি। অন্যদিকে মাফিয়া গাল তার আড্ডায় বসে পৈশাচিক হাসি হাসছে। আগুন, তোর কলিজায় বসে যদি তোর মাথায় বাড়ি দিতে পারি, তাহলে তুই শিওর থাক যে আগামীবার বাড়িটা একদম বরাবর জায়গায় দিব, আর তুই তৎক্ষণাৎ দুনিয়া ছেড়ে পালাবি। মাফিয়া গার্ল এত বড় খেলা খেললো আমার সাথে, ঈশিতার নাম নিয়ে। না, ওর একটা কিছু করতেই হবে। ওর জন্য নিজেই একটা ফাঁদ পেতে রাখবো। এবার দেখবো মাফিয়া গার্ল তুই পালিয়ে যাস কোথায়। আগুন নিয়ে খেলা করার খুব শখ, তাই না? এর ফল তুই পাবি এবার। কিন্তু আর একটা জিনিস মাথার মধ্যে খুব পাকাচ্ছে, যে ঈশিতা কোথায় আছে। আর তার নাম নিয়ে মাফিয়া গার্ল আমার সাথে এত বড় খেলা করে ফেললো, কিন্তু আমি বুঝতেও পারিনি। না, একবার ঈশিতার সাথে দেখা করা দরকার। ঈশিতাকে মনে জায়গা দিয়ে যখন এত বড় বিপদের মুখে পড়েছি, আমি তাহলে ঈশিতাকেই বিয়ে করবো এবার। কারণ মনে তো ঈশিতার অস্তিত্ব ছিল, মাফিয়া গার্লের কোনো অস্তিত্ব তো ছিল না। সো তাকে নিয়েই ভবিষ্যৎ প্ল্যান করবো আমি। এইসব নিয়ে ভাবছিলাম, তখনই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে নাম্বার চেক করলাম। নাম্বার চেক করতে ভিতরটা ধূপ করে মোচড় দিয়ে উঠল, কারণ নাম্বারটা আন্ডারওয়ার্ল্ডের একজন বড় মাফিয়া নাম্বার। সে হঠাৎ আমায় ফোন দিল কেন? না, একবার কথা বলে দেখি। তারপর ফোনটা রিসিভ করলাম। ফোন রিসিভ করার পর সে আমায় যা বলল তা শুনে আমার জায়গার মধ্যে স্থির থাকতে পারলাম না। ধপাস করে খাটের উপর বসে পড়লাম। এইসব শোনবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ওয়াল্লাহ, এ তো দেখি আমার অগোচরে সব মাফিয়াদের খেলা। আগুন ভাই, আপনি একটু সাবধানে থাকবেন, কারণ সমস্ত মাফিয়ারা আপনার পেছনে উঠে পড়ে লেগেছে। সবাই চায় আপনাকে মেরে মাটির সাথে মিশিয়ে দিতে। তবে আমি আপনার ক্ষমতা সম্পর্কে জানি, কিন্তু তারপরেও হয়তো এবার আপনি পেরে উঠবেন না, কারণ আপনার বিপক্ষে অনেক কয়েকজন দাঁড়িয়ে গেছে। সবাই চায় বাংলার মাটিতে হুকুম মতো চালাতে। তাই মাফিয়া গাল নামক ভয়ঙ্কর হায়নাটাকে আপনার জন্য ঠিক করেছে। রেদওয়ান ভাই, আগুন যে কত বড় খেলোয়াড় সেটা হয়তো আপনি ভুলে গেছেন। ভাই, তা আমি ভুলিনি, কিন্তু মাফিয়া গালও কম না। সে অনেক শক্তিশালী। সে এত ক্ষমতার অধিকারী যে আন্ডারওয়ার্ল্ডে তার নাম নিয়ে চর্চা হয়। আর মাফিয়া গালও আপনার চাইতেও কোনো অংশ কম নয়। উদাহরণস্বরূপ দেখেন, রাফিদেরকেও উপর থেকে নেতা বানিয়ে দেওয়া হয়েছিল, যাতে করে সে আপনাকে খুঁজে বের করে আপনার অস্তিত্ব মিটিয়ে দেয়। কিন্তু সে পারেনি, তাই সে রাফিদেরকেও মেরে ফেলে, আর তারপর সে নিজেই কাজে নেমে যায়। ভাই, আপনি প্লিজ একটু সাবধানে থাকবেন। আমার দায়িত্ব ছিল আপনাকে জানিয়ে দেওয়া, তাই আপনাকে জানিয়ে দিয়েছে। কারণ আপনার কারণে দুনিয়াতে বেঁচে আছি এখনো আমি, তাই দায়িত্ব কর্তব্যবোধ থেকে আপনাকে জানিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, মাফিয়া গালের সাপোর্ট আন্ডারওয়ার্ল্ডে অনেকেই আছে,
তারা সবাই মাফিয়া গালের পক্ষে। সো ভাই, আপনার হয়তো তাদের সাথে একা ফাইট করা সম্ভব হবে না। সো প্লিজ নিজেকে একটু গুটিয়ে ফেলুন, না হয় মৃত্যুর মুখে পড়তে হবে আপনাকে। রেদওয়ান ভাই, আপনাকে বেশি কিছু বলার নেই, তবে একটা কথা কান খুলে শুনে রাখো। আমি সেই আগুন, যে আগুন কারোর পরোয়া করি না। আমি সেই আগুন, যে আগুন একাই নিজের বলে অনেক কয়েকটা গ্যাংস্টার শেষ করেছি। আমি সেই আগুন, যে আগুনের পরামর্শ মতে আন্ডারওয়ার্ল্ডের অনেক কয়টা ডন চলে। আমি সব কিছু ছেড়ে দিয়েছি বলে এটা না যে আমি ভয় পেয়ে যাব। আজকের পর আগুনের দ্বিতীয় রূপ দেখতে পাবেন সবাই। সব কয়টাকে যদি মাটির নিচে জীবন্ত পুঁতে না দিই, তাহলে আমার নামও আগুন না। সো রাখলাম এখন ফোন। তারপর ফোন কেটে দিয়ে চুপচাপ বসে রয়েছি। ভিতরে পুরো আগুন জ্বলছে, তাও তাও করে আগুন জ্বলছে। মাফিয়া গার্ল, খোদার কসম, একবার, জাস্ট একবার যদি তোকে চোখের সামনে পাই না, তুই ধরে নে সেদিনই তোর শেষ দিন। এবার আমার বুঝা আসছে যে সব কিছু, যে মাফিয়া গার্ল রাফিদের মারার পরেও তার ছেলে পেলে নিয়ে কিভাবে কাজ করছে। তোরা সব কয়টা রেডি থাক। নিজের কাল ডেকে এনেছিস তোরা, তোদের ঘাড়ের রগ আমি ছিঁড়ে ফেলবো। শরীরের ভরা রাগ নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। তারপর হালকা মাথায় পানি ছিটা দিয়ে মুখে বের হয়ে পড়লাম। মাথাটা পিনপিন করে ব্যথা করছে এখনো। মাথা ব্যথা নিয়েই নিচে চলে গেলাম। তারপর সবাই মিলে খেয়ে দিয়ে আবার উপরের রুমে চলে আসলাম। এভাবেই কেটে গেল আরও 2-1 দিন। একদিন রাতের বেলায় সিদ্ধান্ত নিলাম যে আগামীকাল চলে যাব। মা বাবা সকলেই জানিয়ে দিলাম যে আগামীকাল আমি চলে যাব। বাবা, আর কয়েকটা দিন থেকে গেলে হতো না? মা, আমার ক্লাস চলছে, তাও আমি অনেকটা দিন এসে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এখন আমার যেতে হবে। কিছুদিন পর না হয় আবার আসবো। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করে নিলাম। তারপর শহরের উদ্দেশ্যে রওনা হলাম। শহরে পৌঁছাতেই শামীমকে ফোন দিয়ে বাসায় আসতে বললাম। সে বাসায় চলে আসলো। কিরে, এত লম্বা সফর বাপরে। আরে বহুদিন পর বাড়ি গিয়েছি, তাই এতদিন থাকলাম। না, হয়তোবা মা বাবার মন খারাপ হবে। ও আচ্ছা, কিন্তু আকাশ, এখন তুই কি করবি? রামিসা তো তোকে ধোকা দিল, তোর ভালোবাসা নিয়ে খেলা করে তোকে ছুঁড়ে ফেলে দিল। শামীম, সে তার মরণ ডেকে এনেছে। এতদিন তাকে শুধু ভালোবেসেছি, কিন্তু এবার সে আমার ঘৃণা দেখবে। রামিসাকে এমন বিভৎসভাবে মারবো যে তুই দেখলেও তোর বুক কেঁপে উঠবে। আচ্ছা, তা নয় হয় মারবি, কিন্তু আমি বলছি যে তুই নিজেকে নিয়ে সিরিয়াস হ। মানে বুঝলাম না। আমি বলছি কি, তুই একটা বিয়ে করে ফেল। রামিসা তো তোকে ধোকা দিল, সো তুই চাইলে আমার ছোট বোনকে বিয়ে করতে পারিস। আরে না রে শামীম, আমি এখন ওসব কিছু নিয়ে ভাবিনি। আর ভবিষ্যতে ভাবলেও ঈশিতাকে নিয়ে ভাববো, কারণ রামিসাকে আমি ঈশিতা ভেবে ভালোবেসেছি। সো ঈশিতাকেই আমি বিয়ে করব করলে। আচ্ছা ঠিক আছে, তুই যাকেই বিয়ে করিস কর, কিন্তু জলদি কর, কারণ মানুষ ধোকা খাওয়ার পর ডিপ্রেশনে চলে যায়। আরে পাগল, তুই আমাকে নিয়ে এইসব চিন্তা করিস না, কারণ আমি ডিপ্রেশনে যাওয়ার মতো ছেলে না। সো কোনো চাপ নেই। আর যে আমায় ধোকা দিয়েছে তার 12টা তো আমি বাঁচাবই। আচ্ছা তাহলে ঠিক আছে। হ্যাঁ আচ্ছা শোন, তোকে আমি যে জন্য ফোন করে আসতে বললাম তার কারণ হলো, তোকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। কোথায় যাব? ঈশিতার বাড়িতে। সেখানে গিয়ে ঈশিতার মায়ের সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তাহলে বিকালে রেডি হয়ে থাকিস। আমি নিলয়ের সাথে ঈশিতার বাড়ির ঠিকানা নিয়ে নিব। পরে সন্ধ্যায় 2 জনে মিলে রওনা হব। ওকে। তারপর শামীম চলে গেল, আর আমি নিলয়ের থেকে ফোন করে ঈশিতার ঠিকানা নিয়ে নিলাম। পরে বিকালবেলায় আমি আর শামীম ঈশিতার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। কেমন যেন নার্ভাস লাগছে নিজের কাছে। ঈশিতা যদি আমায় মেনে না নেয়, বা তার মা যদি মেনে না নেয়, তাছাড়া যদি ঈশিতার বিয়ে হয়ে যায়, এইসব কারণেই খুব নার্ভাস লাগছিল। কিন্তু আমার তো যেতেই হবে ঈশিতার কাছে। সো আগেই গিয়ে দেখি। অনেকটা পথ সফর করে ঈশিতার গ্রামে গিয়ে পৌঁছালাম। সেখানে পৌঁছে ঈশিতার বাড়ির খোঁজ করতে লাগলাম। একজন আমাকে ঈশিতার বাড়ির ঠিকানা দেখিয়ে বলল, আমরা সেই বরাবর যেতে লাগলাম। জীবনের প্রথম গ্রামে এসেছি আমি। গ্রামের পরিবেশ যেন শহরের থেকে অনেক উন্নত। আশেপাশের পরিবেশগুলো যেন ভিতরের খুব ধারালোভাবে নাড়া দিচ্ছিল। চোখ পাকিয়ে পাকিয়ে চারিদিকে খুঁটে খুঁটে দেখছিলাম। হঠাৎই এই পুকুর পাড়ে কিছু একটার উপর নজর আটকে যায় আমার, যে একটা মেয়ে চুল ছেড়ে দিয়ে পুকুরের পাড়ে বসে আছে।
ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে সেই দিকে। এই আকাশ, কোথায় হারিয়ে গেলি তুই? শামীমের ডাকে হুঁশ ফিরে আসলো। বন্ধু দেখ মেয়েটিকে, মেয়েটার চুলগুলো কত লম্বা, আর তাছাড়া পেছনের দিকটা তাকে দেখতে পুরো হুড় পরীর মতো লাগছে। আল্লাহ, না জানে তার চেহারা কত সুন্দর। আকাশ, তুই কি পাগল হয়ে গেছিস?